আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা মনসুর, ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর এবং তোমাদের সবার বায়োলজি টিচার। আজকের ক্লাসে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় অণুজীব থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব। এই টপিকটা ছোট হলেও একই সাথে তোমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্য গুরুত্বপূর্ণ। সো তোমরা আমার সাথে ক্লাসে চলে আসো এবং আমাকে একটু বলে দিতে পারো তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করছো, কে কে আমাদের ক্লাসটা দেখছো, ঠিক আছে? এবং আমরা এই চ্যাপ্টারটা কিন্তু অনেকগুলা বোর্ডের কমন প্রশ্ন হিসেবে পেয়েছি। আমাদের আজকের পোর্শনটা কি ভাইরাসের গঠন, ঠিক আছে? আমরা অনেক ধরনের ভাইরাস সম্পর্কে জানি। আমরা জানি যে কিছুদিন আগে, কয়েক বছর আগে 2020 সালে একটা ভাইরাস আমাদের পুরো পৃথিবীকেই থমকে দিয়েছিল। সো ভাইরাসকে নিয়ে আগে আমরা তো টেনশন না করলেও ইদানিং কিন্তু আমরা বুঝতে পারি যে একটা ভাইরাসের কত ক্ষমতা। সো এই ভাইরাসযুক্ত রোগগুলোর থেকে বেঁচে থাকার জন্য, মানব জাতিকে রক্ষা করার জন্য এবং তাদের প্রতিষেধক আবিষ্কারের জন্য, অর্থাৎ আমাদের সার্ভাইভালের জন্যই কিন্তু আমাদের এই ভাইরাসগুলো সম্পর্কে জ্ঞান রাখা দরকার। সো আজকের ক্লাসটা তোমরা যারা ডাক্তার হতে চাও তোমাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট, তোমরা যারা বেঁচে থাকতে চাও তোমাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, যারা শুধুমাত্র পরীক্ষায় ভালো করতে চাও তাদের জন্য সমান ইম্পর্টেন্ট। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলি। নর্মালি আমরা এখানে ভাইরাস যখন পড়বো বা ভাইরাসের গঠন যখন পড়বো, আমরা মিলিয়ে 3টা ভাইরাস সম্পর্কে জানবো। আমি যখন এইচএসসি ছিলাম তখন আমাকে 2টা ভাইরাসের গঠন জানলেই হতো, একটা ছিল টিএমভি, একটা ছিল টিটুফাজ। বাট এখন তোমরা যেহেতু একটা কোভিড জেনারেশন পার করে আসছো, তোমাদের মাঝে মাঝে কোভিডের গঠনটাও প্রয়োজন পড়তে পারে। সো চলো আমরা আজকে ভাইরাসের গঠন পড়বো। এটা একটা গুরুত্বপূর্ণ ভাইরাস টিএমভি। তোমরা বলো তো সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটি? খেয়াল করে দেখো, এই যে টিএমভি, এই টিএমভিকে কিন্তু বলা হয় সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস। সো আমরা যখন ভাইরাসের ক্লাসিফিকেশন পড়েছিলাম তখন দেখেছি যে আকার আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে, সে গোলাকার ভাইরাস হতে পারে, দণ্ডাকৃতির ভাইরাস হতে পারে, অনেক ধরনের শেপ হইতে পারে। সো আমি যদি তোমাদেরকে টিএমভির ফিগারটা একটু দেখাই, তোমরা দেখতে পারবা এটা কিছুটা এইরকম, মানে সহজভাবে যদি চিন্তা করো এটা এরকম দণ্ডাকার, তাই না? তাহলে এখানে দেখো যে এটা দেখতে কেমন, এটা তোমার মোটামুটি একটা দণ্ডাকৃতির ভাইরাস, ঠিক আছে? এটা একটা কি ভাইরাস? এটা একটা দণ্ডাকৃতির ভাইরাস। ধরে নিলাম এটা সেই টিএমভি। এর দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ, তার মানে এটা তার প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য 17x, মানে এটা যদি 1 সেন্টিমিটার হয় তার প্রস্থ প্রস্থ যদি 1 সেন্টিমিটার হয়, দৈর্ঘ্য 17 সেন্টিমিটার, ঠিক আছে? সো এই জিনিসটা এখানে বললো, যেমন দৈর্ঘ্যটা দেওয়াই আছে, এর দৈর্ঘ্য হয় 280 থেকে 300 ন্যানোমিটার। তার মানে এই যে দৈর্ঘ্য, এটা 280 থেকে 300 ন্যানোমিটার, ঠিক আছে? তোমরা যখন কোনো একটা একক পড়বা অবশ্যই তোমাকে জানতে হবে এটা কি মিলিমিটারে দেওয়া, এটা কি ন্যানোমিটারে দেওয়া, নাকি এটা মাইক্রোমিটারে দেওয়া। সো এই জিনিসটা কিন্তু অনেকে তোমরা স্কিপ করে যাও। অনেকে দেখা যায় তোমরা একক ছাড়াই সংখ্যাটা লিখো, এরকম লিখলে কিন্তু তোমাদের নাম্বার কমে যাবে। এবং প্রস্থ 15 থেকে 18 ন্যানোমিটার, ঠিক আছে? তাহলে এই যে প্রস্থ, এই প্রস্থটা কত? 15 থেকে 18 ন্যানোমিটার, ঠিক আছে? আমি এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমাদের দৈর্ঘ্যটাও জানলাম, প্রস্থটাও জানলাম। এখন এর স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি? এইটা এক ধরনের আরএনএ ভাইরাস। আমরা আগে থেকেই জানি যে উদ্ভিদ ভাইরাস এবং প্রাণী ভাইরাসগুলোর মধ্যে যেগুলো উদ্ভিদে আক্রমণ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আরএনএ ভাইরাস হয়, যারা প্রাণীতে আক্রমণ করে তারা ডিএনএ ভাইরাস হয়। সো টিএমভি নাম থেকেই বুঝতে পারছো সেটা টোবাকো মোজাইক ভাইরাস, মানে তামাকের রোগ, তামাক একটা উদ্ভিদ। সো এইটার তাহলে কি হবে? এটা ইন জেনারেল ওই শর্ত অনুযায়ী এটা একটা আরএনএ ভাইরাস হবে। তাইলে এখানে দেখো এই যে সেটা তার বাইরের স্ট্রাকচার, ভেতরে এরকম একটা এক সূত্রক আরএনএ থাকে, ঠিক আছে? তাহলে কেন্দ্রে কে থাকে? কেন্দ্রে থাকে আরএনএ, এবং এই চারপাশে কে থাকে? চারপাশে থাকে তোমার সে প্রোটিন আবরণ, যাকে আমরা কি বলতাম? ক্যাপসিড বলতাম, তাই না? আমরা একদম নর্মাল ভাইরাসের স্ট্রাকচার থেকেই জানি যে কেন্দ্রীয় বস্তুকে আমরা ডিএনএ অথবা আরএনএ বলবো, আর বাইরে যে প্রোটিনের আবরণ থাকবে তাকে আমরা ক্যাপসিড বলবো, ঠিক আছে? এরপর একটা মজার কথা একটু বলি, এই যে ক্যাপসিড, ধরো এইটা সেই সূত্রাকার, মানে ডিএনএ, সরি আরএনএ। এই আরএনএর চারপাশে তোমার এরকম ছোট 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 কিছু উপ একক দ্বারা, ছোট 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 কিছু উপ একক দ্বারা এই ক্যাপসিডটা
তৈরি হয়। এই প্রত্যেকটা উপ এককে, আঙুরের থোকার মতো প্রত্যেকটা উপ এককে বলা হয় হচ্ছে ক্যাপসোমিয়ার। আমরা কিন্তু তখন থেকেই জানি যে আবরণটার নাম ক্যাপসিড আর কেন্দ্রীয় প্রত্যেকটা অংশকে নাম হচ্ছে ক্যাপসোমিয়ার বলে। তাহলে এই ক্যাপসোমিয়ারগুলো কিভাবে থাকে? আঙ্গুরের থোকার মতো থাকে, ঠিক আছে। এবং যদি কেউ জিজ্ঞেস করে যে একটা টিএমভিতে তোমার কয়টা ক্যাপসোমিয়ার থাকতে পারে, কয়টা আঙুর থাকতে পারে, 2130 থেকে 2200টা থাকতে পারে। তাহলে তোমার এখানে আমরা কি কি এমসিকিউ পাইলাম? প্রথম এমসিকিউ পাইলাম টিএমভি একটা দণ্ডাকার ভাইরাস, এটা আমার 1 নাম্বার এমসিকিউ। 2 নাম্বার এমসিকিউ পাইলাম দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ, মানে ইন জেনারেল 17 গুণ। এরপর প্রশ্নটা পাইলাম এর দৈর্ঘ্য কতটুকু হয়, প্রস্থ কতটুকু হয়। দৈর্ঘ্য হয় 280 থেকে 300 ন্যানোমিটার, প্রস্থ হয় 15 থেকে 18 ন্যানোমিটার। এরপর দেখো কেউ যদি এটার গঠনে চলে যায়, তাহলে কেন্দ্রে কি থাকে? একটা আরএনএ থাকে, ঠিক আছে। তাহলে মানে এটা একটা আরএনএ ভাইরাস। চারপাশে কি থাকে? তোমার চারপাশে ক্যাপসিড থাকে। সো ক্যাপসিডটা কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি, আমরা আগে থেকেই জানি। এবং ক্যাপসিডের মধ্যে কিছু ছোট 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 আঙুরের থোকা থাকে, যেগুলোকে আমরা বলি ক্যাপসোমিয়ার, ঠিক আছে। এই ক্যাপসোমিয়ারের সংখ্যা কয়টা? 2130 থেকে 2200টা, ঠিক আছে। সো এই যে এই ফিগারটা যদি দেখো তাহলে একদম সহজে বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের যেটা ফ্লাওয়ারের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার আরএনএ, তাই না? আরএনএটা হচ্ছে তার কি? আরএনএটা হচ্ছে তার কেন্দ্রীয় বস্তু, ঠিক আছে, কেন্দ্রীয় বস্তু। এবং চারপাশে এই যে এই পুরা স্ট্রাকচার, এইটা হচ্ছে তার কি? ক্যাপসিড, তাই না? এই পুরাটা হচ্ছে ক্যাপসিড, বাট এই প্রত্যেকটা একককে আমি সিঙ্গেলি বলবো হচ্ছে ক্যাপসোমিয়ার, ঠিক আছে। সো এখন আমাকে একটু বলো এইটুকু জিনিস ক্লিয়ার কিনা। কখনো কখনো তোমাদের এইটা পরীক্ষায় আঁকতে হইতে পারে। তোমরা এরকম সেন্ট্রালি একটা গোল্লা এঁকে দিবা, এরপর চারপাশে হচ্ছে এরকম ক্যাপসোমিয়ার দেখাবে। এটা একটা ফিগার আঁকতে পারো ফুল ফুল, আরেকটা হচ্ছে এইভাবে ছোট্ট করে। এইটা একটু ঝামেলার পিকচার, মানে এখানে একটু তোমার টাইম লাগবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে এইভাবে এঁকে দিবা, আঙুর 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 আঙুর, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ভাইরাসের গঠন। তাহলে টিএমভি ভাইরাসের গঠন যদি আসে, আশা করি তোমাদের মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে। তা আমাকে একটু জানিয়ে দাও, কারো যদি কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে আমি আশা করি পরে অ্যান্সার করে যাব। আচ্ছা, সো এখন দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে একটা কথা বলা হয়েছে প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামাইনো অ্যাসিড থাকে। চিন্তা করে দেখো ক্যাপসিড কি দিয়ে তৈরি? ক্যাপসিড বা ক্যাপসোমিয়ার তৈরি হচ্ছে কি দিয়ে? ক্যাপসোমিয়ার হচ্ছে তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে, তাই না? আমরা অলরেডি জানি প্রোটিন দিয়ে তৈরি। আর প্রোটিন কি দিয়ে তৈরি? প্রোটিন তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে। তাহলে একটা ক্যাপসোমিয়ারে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? 158টা অ্যামাইনো অ্যাসিড থাকে। এরপর আরেকটা কথা বলা হয়েছে, আরএনএ সূত্রটি 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। তোমরা যখন প্রথম চ্যাপ্টারটা পড়েছো এখানে দেখেছো, আমরা জানি ডিএনএ এবং আরএনএ এই দুইটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাদের প্রধান উপাদান মানে তারা হচ্ছে পলিনিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার, এরপর হচ্ছে নাইট্রোজেন জাতীয় ক্ষার এবং হচ্ছে কি তোমার ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে সৃষ্টি একটা বস্তু। তাহলে খেয়াল করে দেখো, ওই যে পুরা আরএনএটা আছে, ওই আরএনএতে তোমার নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 6500টি, ঠিক আছে। এরপর একটা জিনিস খেয়াল করো, এর যদি বডিটা চিন্তা করো, আরএনএ তো পিচ্ছি একটুখানি, বাট ক্যাপসিডটা তো অনেক বড়। সো বলা হয়ে থাকে ওজন হিসেবে 95% পোর্শন হচ্ছে তোমার প্রোটিন, আর বাকি পোর্শনটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড। সো এখানে একটা আণবিক ওজন দেওয়া আছে। আণবিক ওজনটা তোমরা যখন পরমাণু পড়বা বা ছোট ছোট বিষয়গুলো যখন পড়বো তখন কিন্তু আমরা ডাল্টন এককে পাই, তাই না? সো এখানে খেয়াল করো, টিএমভির আণবিক ওজন হচ্ছে 37 মিলিয়ন ডাল্টন, আরএনএটার আণবিক ওজন হচ্ছে 2.4 মিলিয়ন ডাল্টন এবং সাব ইউনিটের ওজন হচ্ছে 17,000 ডাল্টন। তার মানে বুঝতেই পারছো এইটা একটা এমন পোর্শন, এখানে যদি তোমার পরীক্ষায় সিকিউ আসে তুমি কিন্তু সংখ্যাগুলো উল্লেখ করতে হবে, এমসিকিউর জন্য তোমাকে সংখ্যাগুলো উল্লেখ করতে হবে। এবং একই সাথে তোমার কিন্তু পরবর্তীতে যদি তোমার এইচএসসিতে এমসিকিউ আসে বা ধরো অ্যাডমিশন এমসিকিউ আসে, এই সংখ্যাগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে। তাহলে আমরা কি কি জানলাম? এখানে জানলাম হচ্ছে তোমার একটা ক্যাপসোমিয়ারে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে, এরপরে হচ্ছে তোমার আরএনএ সূত্রতে কয়টা নিউক্লিওটাইড থাকে, ওজন জানলাম যে টোটাল ওজন কত, এর মধ্যে আরএনএর ওজন কত, ক্যাপসোমিয়ারের ওজন কত, ঠিক আছে। এখানে প্রোটিন সাব ইউনিট কিন্তু তোমার ক্যাপসোমিয়ারকে বোঝানো হয়েছে। সো এতটুকু বিষয় সবার ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। এই বিষয়টুকু সবার ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও, ঠিক আছে। আমরা অনেক কিছু পড়ে ফেলছি,
তাহলে আমরা একটু ফিগারটা যদি আরেকবার দেখি, সুন্দর করে একটু চিন্তা করি। এইখানেই আমরা সংখ্যা বসায়ে বসায়ে হচ্ছে কি করব, এখানেই আমরা সংখ্যা বসায়ে বসায়ে হচ্ছে এইটা চিন্তা করব। শর্টকাট এই চিত্রটাকে আমি একটু বুঝাই। সো এই হচ্ছে আমার কি, টিএমভি ভাইরাস। টিএমভি ভাইরাসকে উপর থেকে যতই গোল্লা লাগুক, তুমি যদি এইটা চিন্তা করো, এই হিসাব করলে সে কিন্তু একটা দণ্ডাকৃতির ভাইরাস। এখন দণ্ডাকৃতির ভাইরাস মানে কি, এর একটা দৈর্ঘ্য আছে, এর একটা প্রস্থ আছে। তাহলে খেয়াল করো, আমরা পড়েছি দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের কয় গুণ, 17 গুণ। দৈর্ঘ্যটা হয় কত, 280 থেকে 300 ন্যানোমিটার। এই ন্যানোমিটারটা কিন্তু মাথায় রাখতে হবে। আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে আমরা পড়েছিলাম এটার হচ্ছে দেখো, এই প্রস্থ হচ্ছে তোমার কত, এটার 17 ভাগের 1 ভাগ, যেটা আমরা 15 থেকে 18 বলি, তাই না, 15 থেকে 18 ন্যানোমিটার। সো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যদি কারোর মনে কনফিউশন থাকে যে আসলে 17 গুণ হয় কিনা, তোমরা ক্যালকুলেটরে ভাগ দিয়ে দেখো, এটা হচ্ছে 17-র কাছাকাছি একটা সংখ্যা আসে, ঠিক আছে। সো এখন এই জিনিসটা যদি দেখো, তাহলে দেখতে পারবা যে এখানে তোমার সেন্টারে একটা কি থাকে, এটা হচ্ছে একটা সেন্টারে আরএনএ থাকে। কিভাবে মনে রাখবা, আমরা জানি উদ্ভিদে সবসময় কি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্ভিদে আরএনএ থাকে। আর টিএমভি যেহেতু উদ্ভিদ, মানে টোবাকো যেহেতু একটা উদ্ভিদের নাম, সো এটাও আরএনএ। এবং এইখানে তোমার কি থাকে, ছোট ছোট অনেকগুলো নিউক্লিওটাইড থাকে, ঠিক আছে। অনেকগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে তৈরি হচ্ছে এই আরএনএ। এবং এর চারপাশে কি থাকে, তোমার প্রোটিনটা থাকে। প্রোটিনটা হচ্ছে তোমার কি দিয়ে তৈরি, ক্যাপসোমিয়ার দিয়ে তৈরি। এবং ক্যাপসোমিয়ারে তোমার কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে, 158টা করে থাকে। দেন এর ওজন দেখবা তার কত ডালটন হয়, এই। তো পরীক্ষায় যদি কখনো বলে যে টিএমভি ভাইরাসের গঠন লিখো, চিত্র অবশ্যই দিতে হবে, ঠিক আছে, চিত্র অবশ্যই দিতে হবে। তাহলে এরপরে আমরা এখানের মধ্যে মোটামুটি আমাদের টিএমভিটা শেষ, তাই না। কারো কোনো কনফিউশন থাকলে আপুকে জানিয়ে দিতে পারো। এরপর দেখো আমাদের পরের যে টপিকটা, সেটা হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ, ঠিক আছে, বা সেটাকে আমরা সহজে বলতে পারি T2। এখন প্রশ্ন আসতে পারে যে ফাজ আসলে কি। এটা তোমাদের কখনো কখনো কতে প্রশ্ন আসে, ফাজ কি, কখনো কখনো প্রশ্ন আসে ফাজ বলতে কি বোঝায়। সো এরকম প্রশ্ন যখন আসে, তুমি একটু সুন্দর করে লিখবা ফাজ। আমরা অটোফ্যাগি বলি না, যে অটোফ্যাগি মানে কি, নিজে নিজে খেয়ে ফেলা, নিজেকে, অটো মানে নিজে, ফ্যাগি মানে খেয়ে ফেলা। সো সেখান থেকে মাথায় রাখবা ফাজ হচ্ছে একটা গ্রিক শব্দ, এটার অর্থ হচ্ছে টু ইট। টু ইট মানে কি, খেয়ে ফেলা। আর খেয়ে ফেলাকে আরেকটু সুন্দর ভাষায় বলতে পারি ভক্ষণ করা, ঠিক আছে। সো প্রকৃত অর্থে ফাজ হচ্ছে এটা এমন, আচ্ছা অনেকে বুঝছো ভাবে কি ব্যাকটেরিওফাজ, যেহেতু ব্যাকটেরিয়ার নাম আছে, এটা মনে হয় একটা ব্যাকটেরিয়া, বাট বিষয়টা হচ্ছে ব্যাকটেরিয়াকে খায়। তাহলে কে খায়, অবশ্যই ব্যাকটেরিয়াকে খায় না, অন্য কেউ একজন ব্যাকটেরিয়াকে খায়। তাহলে এখানে দেখো এই ফাজ কারা, ফাজ হচ্ছে এক বিশেষ ধরনের ভাইরাস। ওরা কি করে, ওরা হচ্ছে জীবদেহে বিভিন্ন যে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। সো আমরা যদি চিন্তা করি ফাজ আমাদের জন্য ভালো নাকি খারাপ, ব্যাকটেরিওফাজ কিন্তু আমাদের জন্য ভালো। সো এই কারণে সে যেহেতু ভালো, আমাদের তার সম্পর্কেও জানতে হবে। সো আমরা একটা জিনিস মনে রাখো তো, আমরা এইটার সাথে কি পড়েছিলাম, লাইটিক চক্র, মনে আছে লাইটিক চক্র। এই ব্যাকটেরিয়াগুলার বডিতে ঢুকে এরা কি করে, লাইটিক চক্র সম্পূর্ণ করে, তাই না। মনে আছে যে ফাজের জেনেটিক বস্তু ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে, ওই লাইটিক চক্রের সাথে মিলাও, ব্যাকটেরিয়ার কোষটাকে পরে কি করে, ওটার পুরো নিয়ন্ত্রণ করে, সে নিজের মাথা, নিজের লেজ, নিজের বডি তৈরি করে, সব কিছু সিনথেসিস করে একত্রে অ্যাসেম্বলি করে, এরপর তাকে ঠুস করে ফাটাই বের হয়ে যায়। মনে আছে না, আমরা লাইসিস চক্র পড়েছিলাম। সো ওই সময় কি হয়, ব্যাকটেরিয়ার কোষটি ধ্বংস হয়ে যায়। সো যেই সকল ফাজ বা মানে যেই সকল ভাইরাসের এই ক্ষমতা আছে, তারা ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করবে, ব্যাকটেরিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিবে, তার নিজের জিনিসপত্র তৈরি করে ব্যাকটেরিয়াকে ভেঙে চুরে বের হয়ে যাবে, সেইগুলাকে আমরা কি বলবো, ফাজ বলবো। বা যেহেতু সে ফাজ অনেক ধরনের হয়, সায়ানোফাজ যে সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ব্যাকটেরিওফাজ যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, মাইকোফাজ যে হচ্ছে ছত্রাককে আক্রমণ করে, ঠিক আছে। সো এখানে আমরা তাদের ব্যাকটেরিওফাজ বা নর্মাল ফাজকে জেনে নিলাম। সো এইটা সবার ক্লিয়ার কিনা, আপুকে একটু জানিয়ে দাও যে হ্যাঁ আপু এটা ক্লিয়ার, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো ফাজ কি, এখানে হচ্ছে তোমার 1917 সালে একজন বিজ্ঞানী হেরেলি ফেলিক্স
কি করেছেন, এই ভাইরাসকে ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাজ নামে অভিহিত করেন। সো কেউ যদি জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ভাইরাস জিনিসটা কি, এই ব্যাকটেরিওফাজই কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস। তো তোমরা আবার পরীক্ষার হলে ব্যাকটেরিয়া ভাইরাস দেখে কনফিউশন হয়ে যায় না যে এখানে আসলে কার কথা বলা হয়েছে। ঠিক আছে, এখন আমাকে যখন অনেকগুলো বিজ্ঞানীর নাম মনে রাখতে বলে আমি কনফিউজড হয়ে যাই যে কোন বিজ্ঞানীর নাম কিভাবে মনে রাখবো। এখানে একটা জিনিস খেয়াল করো, এর নামের মধ্যে কি আছে, ফেলিক্সে ফ আছে, ফাজেও ফ আছে। সো এইভাবে মাথায় রাখবা, এমন একজন বিজ্ঞানী ফাজকে আবিষ্কার করেছেন বা নামকরণ করেছেন কে, যে হচ্ছে তার নামের মধ্যে এফ আছে। ঠিক আছে, সো এখানে খেয়াল করো, এ হচ্ছে কি করেছেন, নামকরণ করেছেন, তাই না? যার সাথে নামের মিল সে হচ্ছে নামকরণ করেছেন। আর টর্ট, এখানে একটা জিনিস খেয়াল করো, টর্টের নামের সাথে কিন্তু টি এর মিল আছে, তাই না? টর্টের নামের সাথে হচ্ছে টি এর মিল আছে। সো এইভাবে মাথায় রাখবা, টি2কে আবিষ্কার করেছেন টর্ট, ফাজকে নামকরণ করেছেন ফেলিক্স। তাইলে এভাবে মাথায় রাখবা, ফ ফ টি টি, তাহলে মানে ফাজকে করেছে ফেলিক্স, টর্ট করেছে টি2কে। নর্মালি এগুলো কিন্তু এত কঠিন না, মানে নামটা মনে থাকবে, ফেলিক্স সহজ নাম, টর্ট সহজ নাম, বাট তোমরা যখন অনেকগুলো ইনফরমেশন পড়ো তখন তো ভুলে যাও, কারণ এখানে তোমরা ভাইরাসের ওখানে এক গাদা ইনফরমেশন পেয়েছো। সো এইভাবে শর্টকাটে চাইলে মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এখানে অ্যাকচুয়ালি আনক্লিয়ারের কিছু নাই বা আরেকটা কনফিউশনেরও কিছু নাই। একটা কথা আমি একটু বলে ফেলি, তোমরা অনেকে বুঝছো কে নামকরণ করেছেন, কে আবিষ্কার করেছেন, এইটা ভুলে যাও। আবিষ্কার করা মানে কি, আবিষ্কার করা মানে আগে ছিল না তাকে খুঁজে পাওয়া। আর নামকরণ করা মানে হচ্ছে এর কোনো নাম নাই, সে অলরেডি আবিষ্কৃত হয়েছে, তাকে আমি একটা নাম দিলাম। সো কখনো কখনো এরকম হয় যে আবিষ্কার করে সেই নাম দেয়, কখনো কখনো এরকম হয় আবিষ্কার করে একজন, নামকরণ করে আরেকজন। সো এইখানে যখন দুইজন বিজ্ঞানীর নাম থাকবে, একজন আবিষ্কার একজন নামকরণ, তখন এখানে কিন্তু গোলমাল করা যাবে না যে কে আসলে আবিষ্কার করেছে কে আসলে নামকরণ করেছে। আচ্ছা, সো আমাদের কিন্তু টিএমভিটা একবার দেখা শেষ। এরপর দেখো টি2 ব্যাকটেরিওফাজ। এখন এখানে একটা কথা বলা হয়েছে, এটি হচ্ছে সর্বাধিক পরিচিত ভাইরাস। ঠিক আছে, এবং এটা সম্পর্কে কিন্তু আমরা অনেক আলোচনা করেছি। কেন আলোচনা করেছি, কারণ আমাদের বলে না যে শত্রুর শত্রু বন্ধু। সো এই যেহেতু আমাদের শত্রু, ব্যাকটেরিয়ার শত্রু, সো সে আমাদের বন্ধু, সো সেই হিসেবে আমরা একে আলোচনা করেছি বা এ সম্পর্কে আমরা পড়াশোনা করেছি। সো টি2 ভাইরাসের দেহকে দুইটা প্রধান অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে মাথা এবং একটা হচ্ছে লেজ। মাথাটা হচ্ছে এরকম মোটা আর লেজটা হচ্ছে এরকম সরু থাকে। সো চলো আমরা একটু ডিটেল জানি। সো আমি যদি একটু মাথাটা আঁকি, এই হচ্ছে তোমার টি2 ব্যাকটেরিওফাজের মাথা। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজের মাথা। তুমি যদি দেখো এইটা হচ্ছে, খেয়াল করো, এটা মাথা আর এইটা হচ্ছে লেজ। তাহলে লেজের তুলনায় মাথাটা কি স্ফীত। স্ফীত মানে কি, স্ফীত মানে হচ্ছে মোটা। তাহলে সহজ ভাষায় বলতে পারো টি2 ব্যাকটেরিওফাজের মাথা হচ্ছে মোটা এবং আকার কেমন, ষড়ভুজ আকৃতির। ষড়ভুজ মানে কি, আমরা জানি ত্রিভুজ মানে 3টা বাহু, চতুর্ভুজ মানে 4টা বাহু, তাহলে ষড়ভুজ মানে 6টা বাহু। তাহলে দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা বাহুওয়ালা একটা মাথা আছে ওর। ঠিক আছে, এবং এটা কি দিয়ে তৈরি, প্রোটিন অণু দিয়ে তৈরি। তার মানে এই যে চারপাশের যে আবরণ, এটা হচ্ছে তোমার কি দিয়ে তৈরি, প্রোটিন অণু দিয়ে তৈরি। এখন খেয়াল করো এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার। এই যে দৈর্ঘ্য, এটা 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ হচ্ছে, এই যে প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার। এরপর দেখো মাথাটা একটা থলি আকৃতির, ব্যাগের মতো একটা স্পেস। এখানে কি থাকে, একটা রিং আকৃতির দ্বিসূত্রক ডিএনএ থাকে। তাইলে খেয়াল করো এরকম রিং এর মতো এরকম দ্বিসূত্রক ডিএনএ থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে কি, বলে রাখি, আমি আগে পড়েছিলাম যে উদ্ভিদ ভাইরাসগুলো হচ্ছে আরএনএ ভাইরাস হয়, প্রাণী ভাইরাস ডিএনএ ভাইরাস হয়, এবং ফাজ ভাইরাসও কিন্তু ডিএনএ ভাইরাস হয়। তো সেক্ষেত্রে এটা একটা ডিএনএ ভাইরাস। এবং জানো যে ডিএনএ নর্মালি কি হয়, দ্বিসূত্রক হয়, তাহলে এটাও একটা দ্বিসূত্রক এবং পেঁচানো অবস্থায় থাকে। আচ্ছা, এখন এখানে একটা কথা বলা হয়েছে, ডিএনএ হচ্ছে 60,000 জোড়া নিউক্লিওটাইড দিয়ে গঠিত। এই জিনিসটা একটু খেয়াল করে রাখো। আমি আগেই বলেছিলাম যে আরএনএ এবং ডিএনএ এরা কিসের সমন্বয়ে তৈরি, নিউক্লিওটাইডের সমন্বয়ে তৈরি। নিউক্লিওটাইড কিসের সমন্বয়ে তৈরি, এখানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, এরপরে হচ্ছে তোমার নাইট্রোজেন জাতীয় ক্ষার থাকে এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকে। তাহলে এরকম নিউক্লিওটাইড থাকে কয়টা, 60,000 জোড়া, বা সংখ্যা যদি হিসাব করো 1,20,000। ঠিক আছে, 1,20,000 থাকে। সো এরপর এর ডিএনএ এর দৈর্ঘ্য কত,
50 মাইক্রোমিটার। তার মানে এই যে ডিএনএটা এরকম পেঁচানো অবস্থায় আছে, এটাকে যদি তুমি সোজা করো সেটা হচ্ছে 50 মাইক্রোমিটার হয়। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে এর মাথাটা হচ্ছে ষড়ভুজাকৃতির, মাথাটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা হচ্ছে স্ফীত, এখানে সেন্টারে একটা ডিএনএ থাকে বা নিউক্লিক অ্যাসিড থাকে, সেটা হচ্ছে পেঁচানো সুতার মতো, তার মধ্যে তোমার নিউক্লিওটাইড সংখ্যা কত, তার দৈর্ঘ্য কত। ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। এতটুকু সবার ক্লিয়ার কিনা আপুকে জানো। আচ্ছা এখন খেয়াল করো একটা মজার ব্যাপার, যে আমরা জানি যে প্রোটিন মানে ক্যাপসিড, মানে মাথার বাইরের যে আবরণ সেটা কি, অবশ্যই ক্যাপসিড, এবং ক্যাপসিড মানে কি, সেখানে ক্যাপসোমিয়ার আছে। সো ক্যাপসোমিয়ারের সংখ্যা হচ্ছে 2000টি, এবং এখানে জিন থাকে। জিন মানে তো আমরা জানি যে জিন হচ্ছে আমাদের জেনেটিক্যাল একক, মানে আমাদের সকল বৈশিষ্ট্য এই জিনের উপর নির্ভর করে। তাহলে জিন থাকে কয়টা, 150টা। এবং খেয়াল করো মাথার অধিকাংশ স্থানই ফাঁপা। ফাঁপা মানে কি, সহজভাবে বলতে পারো ফাঁকা, ঠিক আছে, সহজভাবে বলতে পারো হচ্ছে ফাঁকা। খেয়াল করো এই ডিএনএ ছাড়া বাকি অংশটা কিন্তু তোমার খালি, তো এই কারণে বলা হচ্ছে মাথার অধিকাংশ স্থানই ফাঁপা। এরপর খেয়াল করো টি2 ফাজের ডিএনএ দ্বিসূত্রক এবং ওজনের 50%। খেয়াল করে দেখো তুমি ডিএনএটা যত পিচ্চিই হোক না কেন, তার ওজন কিন্তু অনেক বেশি, তার ওয়েট অনেক বেশি, তো সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো এটা মাথায় রাখবা, তার ওজন হচ্ছে 50%। আচ্ছা এখন দেখো লেজ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে আমরা হচ্ছে মাথাটা এঁকেছি, মাথার নিচের যে সরু অংশ সেইটা হচ্ছে লেজ। লেজের এই দৈর্ঘ্য কত, লেজের দৈর্ঘ্য হচ্ছে 95 থেকে 110 ন্যানোমিটার, এবং ব্যাস হচ্ছে 15 থেকে 20 ন্যানোমিটার। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা আপু এতক্ষণ আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পড়েছি, এখন কেন আমরা হচ্ছে দৈর্ঘ্যের সাথে ব্যাস পড়ছি? কারণ তুমি যদি কোনো সাপ দেখো বা কুকুরের লেজ দেখো, দেখবা এরা কিন্তু এরকম, তাই না? এরা হচ্ছে অ্যাকচুয়ালি এইরকম দেখতে, সিলিন্ড্রিকার শেপ। তাহলে এর একটা দৈর্ঘ্য আছে, তাই না? এটা হচ্ছে আমরা কি বলবো, এর হচ্ছে দৈর্ঘ্য আছে। আর এই যে বৃত্তের যে প্রস্থ বা সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ব্যাস বলি, তাই না? কেন্দ্রমুখী বা কেন্দ্রগামী যে যায় সেটা ব্যাস। তাহলে এই ব্যাসটা হচ্ছে এতটুকু। সো এই কারণে এটা যেহেতু বৃত্তাকার, এই কারণে এটাকে আমরা প্রস্থ না বলে ব্যাস হিসেবে চিহ্নিত করেছি, ঠিক আছে। এবং উপরিভাগে সুস্পষ্ট চাকতির মতো একটা কলার থাকে। খেয়াল করে দেখো আমার মাথা, আমার শরীর, মাঝখানে আমি কলার আছে, ঠিক তেমনি ভাবে এরও মাথা এবং লেজের মাঝখানে একটা চাকরি আকৃতির কলার থাকে, ঠিক আছে। এরপর দেখো এখানে বলেছে যে লেজের এখানে তোমার এটাও মানে মাথা যেরকম তোমার ফাঁপা ছিল, লেজও তোমার ফাঁপা। এবং মজার ব্যাপার হচ্ছে মাথাতে তোমার ডিএনএ ছিল, বাট লেজের মধ্যে তোমার কোনো ডিএনএ নাই, মানে লেজটা একেবারেই ফাঁপা, ঠিক আছে। এরপর দেখো লেজ, এই যে আমার লেজটা ছিল, তাই না, এটা আমার হচ্ছে মাথা, মাথার লেজ, লেজের এই নিচের দিকে একটা সুন্দর বেস প্লেট আছে। বেস প্লেট মানে কি, বেস প্লেট মানে, বেস মানে হচ্ছে তোমার ভিত্তি, প্লেট মানে তো প্লেট, চাকতি। তাহলে এইটার উপর ভিত্তি করে ওইটু বা মানে টিটুটা হচ্ছে দাঁড়াইতে পারে, ঠিক আছে। এবং এখানে কিছু কাটার মতো স্পাইক থাকে, ঠিক আছে, এরকম কাটার মতো কিছু স্পাইক থাকে। খেয়াল করে দেখো স্পাইক মানে কি, আমি যখন কলেজে বা স্কুলে ছিলাম আমাদের সময়ে ছেলেরা হচ্ছে চুলের মধ্যে জেল দিয়ে মাথার চুলটাকে এরকম সজারুর কাটার মতো করে রাখতো, সেটাকে আমরা স্পাইক বলতাম। তো সেভাবেই মাথায় রাখবা, সজারুর কাটার মতো অংশ হচ্ছে স্পাইক, ঠিক আছে। এবং কি থাকে, 6টা স্পর্শক তন্তু থাকে। স্পর্শক তন্তুগুলো হচ্ছে এইরকম, এই 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 এই। সো এই হচ্ছে আমাদের কিন্তু দেখো টি2 ফাজ আমাদের আঁকা হয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের টি2 ফাজ। খেয়াল করে দেখো, এবং মজার বিষয় হচ্ছে আমরা জানি ভাইরাস হচ্ছে একটা অকোষীয়। সো ভাইরাসের মধ্যে তোমার নিউক্লিয়াস, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর বা অন্যান্য ক্ষুদ্রাঙ্গ কিচ্ছু নাই, মানে যা স্ট্রাকচার এইটাই, ক্যাপসিড এবং নিউক্লিক অ্যাসিড, শেষ। সো দেখো তোমাদের যদি পরীক্ষায় আসে, আমি আরেকবার বলে দিচ্ছি এর একটা কিভাবে আঁকতে হবে। পরীক্ষায় যদি আসে এরকম একটা ষড়ভুজাকৃতির মাথা আঁকবা, এরপর লেজ দিবা, এবং এখানে তুমি হচ্ছে সুন্দর করে প্রোটিন আবরণীটা দেখাই দিলা যে এটা হচ্ছে তার প্রোটিন আবরণী, ঠিক আছে। এরপর দেখো মাঝখানে তোমার কি থাকবে, এরকম একটা বৃত্তাকার কি থাকবে, দ্বিসূত্রক ডিএনএ থাকবে। এই বরাবর তার কি থাকবে, কলার থাকবে। এই বরাবর থাকবে তার বেস বা বেস প্লেট। এখানে থাকবে স্পাইক, আর এখানে থাকবে তোমার হচ্ছে স্পর্শক তন্তু। তাইলে খেয়াল করো চিত্র কিন্তু অনেকই, যে আমার তো 1 মিনিটও লাগে না আঁকতে। সো পরীক্ষায় আসলে কিন্তু এভাবেই তোমরা সুন্দর করে এঁকে ফেলবা। এবং আঁকার সময় কি করবা, এইটা ধরো একটা খাতা, এইটার হাফ পেজে হচ্ছে তুমি চিত্র আঁকবা, আর হাফ পেজে হচ্ছে তুমি কি করবা, চিহ্নিতকরণ করবা। সো চিত্র আঁকার রুলস কিন্তু এইটাই, ঠিক আছে। এবং অবশ্যই নিচে লিখে দিবা যে কিসের চিত্র আঁকছো। তাইলে আমাকে একটু বলো ব্যাকটেরিওফাজ বা টি2 ফাজ
তোমাদের ক্লিয়ার কিনা? আপুকে একটু বলে ফেলো এইটুকু অংশ তোমাদের ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আমাদের মেইনলি প্রধান দুইটা ভাইরাসের গঠন চিত্র সম্পর্কে শিখে গেলাম। এখন আমরা কি সম্পর্কে শিখবো? এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের সেই কুখ্যাত কোভিড ভাইরাস। ঠিক আছে, তাহলে এখানে একটা কথা বলা হয়েছে কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস। তার মানে খেয়াল করে দেখো, কোভিড-19 হচ্ছে অ্যাকচুয়ালি রোগের নাম। ঠিক আছে, আর করোনা ভাইরাস হচ্ছে তোমার ভাইরাসের নাম। তাইলে এখানে দেখো করোনা ভাইরাস সম্পর্কে আমরা এখন পড়াশোনা করব। কেন পড়াশোনা করব? কারণ 2020 সালে যেহেতু সেটা পুরো পৃথিবীকে তছনছ করে দিয়েছিল, সো এই কারণে আমার এদেরকে নিয়ে পড়তে হবে। তাহলে এখানে দেখো প্রথমে জানতে হবে যে করোনা ভাইরাসটা কোন গোত্রের। করোনা ভাইরাস হচ্ছে এই করোনা ভিরিডি গোত্রের। এরপর যেটা বলা হলো দ্বিস্তরী লিপিড আবরণে বেষ্টিত। একটা মজার কথা একটু বলি, যে কোনো ভাইরাস তার প্রধান দুইটা অংশ থাকে। বাইরে থাকে ক্যাপসিড, যেটা প্রোটিন দিয়ে তৈরি, মাঝখানে থাকে নিউক্লিক অ্যাসিড, যেটা হয় ডিএনএ অথবা আরএনএ হবে। বাট কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ওই নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিডের বাইরেও একটা স্পেশাল আবরণ থাকে, যাকে আমরা এনভেলাপ বলি। ঠিক আছে, সেটা হচ্ছে কি দিয়ে তৈরি? লিপিড, ম্যাক্সিমাম ক্ষেত্রে লিপিড দিয়ে তৈরি। তাইলে খেয়াল করো, আমি একটু বলে রাখি, যাদের এই এনভেলাপটা থাকে তাকে আমরা বলি এনভেলাপড ভাইরাস। এনভেলাপড ভাইরাস হচ্ছে 4 জন, HIV-C। তাহলে চিন্তা করো, HIV হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে হারপিস, 3 নাম্বার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আর 4 নাম্বার হচ্ছে কোভিড। সো এই 4টার নাম যদি মাথায় রাখো তাহলে মোটামুটি তোমার এই এনভেলাপড ভাইরাসগুলোর নাম পড়া হয়ে যাবে। সো এরপর দেখো এর কেমন, তুমি যদি এর ফিগারটা দেখো, এর চারপাশেও এরকম মুকুট আকৃতির কিছু কাটার মতো স্পাইক থাকে। সো এই মুকুটগুলা থাকার কারণে, করোনা মানে হচ্ছে কি মুকুট বা ক্রাউন লাইক। সো যেহেতু এই মুকুটের মতো অংশগুলো আছে, এটাকে আমরা তাই নামকরণ দিয়েছি করোনা ভাইরাস। সংক্ষেপে লিখি কভ, কোভিড বা সরি করোনা ভাইরাস। আচ্ছা, এটার আকৃতি হচ্ছে 27 থেকে 32 কিলো বেজ আকৃতির, অখণ্ডিত, মানে এর কোনো পোর্শন নাই। আগে যেরকম তুমি মাথা লেজ ভাগ করতে পারতা, এখানে কিছুই ভাগ করতে পারবা না, গোলাকার, দেখতেই পাচ্ছ এটা গোল্লা শেপ, এক সূত্র। আচ্ছা, একটু মজার কথা একটু বলে ফেলি। নর্মালি আমরা জানতাম যে যেগুলো উদ্ভিদে আক্রমণ করে আরএনএ, যেগুলো প্রাণীতে আক্রমণ করে ডিএনএ, বাট এ হচ্ছে এক্সেপশন। এ প্রাণীতে আক্রমণ করেছে, তারপরও এ হচ্ছে একটা আরএনএ ভাইরাস এবং বৃহত্তম আরএনএ ভাইরাস। এটা কিন্তু প্রশ্ন আসে যে বৃহত্তম আরএনএ ভাইরাস কোনটা। এরপর আমরা জানি যে আরএনএ নর্মালি কি হয়, একসূত্রক হয়, ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ একসূত্রক। তো সেটা কি হবে? অবশ্যই একসূত্রক আরএনএ হবে। এতটুকু বিষয় ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, এরপর দেখো আমরা এখানে যেটা বললাম যে গত 24 বছরে টোটাল 4 ধরনের করোনা ভাইরাস আবিষ্কার হয়েছে। এর মধ্যে 3টা ভাইরাস হচ্ছে জুনোটিক ভাইরাস হিসেবে পরিচিত। জুনোটিক ভাইরাসগুলো আসলে কি? জু মানে কি? জু মানে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কে থাকে? প্রাণী থাকে। তার মানে যেই সকল ভাইরাসগুলো প্রাণীতে আক্রমণ করে এবং প্রাণী থেকে মানুষে ছড়ায়, সেইগুলোকে আমরা জুনোটিক ভাইরাস বলি। তাহলে কি কি ছিল দেখো, প্রথমটা ছিল সার্স কোভি। ঠিক আছে, এটা হচ্ছে 2003 সালে কি হয়েছে, চীনে বাদুড় থেকে মানুষে সংক্রমিত হয়েছে। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, আপু সার্স মানে কি? সার্সের ফুল ফর্ম হচ্ছে এস ফর সিভিয়ার, এ ফর অ্যাকিউট, আর ফর রেসপিরেটরি, এস ফর সিনড্রোম। তাহলে এখন সিভিয়ার মানে কি? আমরা জানি একটা রোগ কতটা খারাপ, কতটা ভয়ঙ্কর, তার তীব্রতা নির্ণয় করে 3টাতে। সে যদি খুব হালকা হয় তাহলে বলি মাইল্ড বা মৃদু, মডারেট মানে মাঝামাঝি, আর সিভিয়ার মানে খুব তীব্র। তার মানে বুঝতেই পারছো এটা অনেক তীব্র ধরনের একটা রোগ। এরপর ধরো অ্যাকিউট। অ্যাকিউট মানে একটা রোগ কিভাবে ছড়ায়, সেই ছড়ানোর উপর ভিত্তি করে আমরা তাকে ভাগ করি। অ্যাকিউট মানে হচ্ছে খুব দ্রুত ছড়ায়, ক্রনিক মানে আস্তে আস্তে ছড়ায়। সো অ্যাকিউট মানে কি এটা খুব দ্রুত ছড়ায় যায়। রেসপিরেটরি মানে কি? রেসপিরেটরি মানে হচ্ছে তোমার শ্বাসতন্ত্রের সাথে রিলেটেড। মানে তোমরা জানো যে এই কোভিড ভাইরাস আমাদের শ্বাসকষ্ট করে, কফ কাশি করে, ফুসফুসের ক্ষতি করে। সো এটা কিসের সাথে রিলেটেড? রেসপিরেটরি সিস্টেমের সাথে রিলেটেড। এবং সিনড্রোম মানে কি? অনেকগুলা লক্ষণ। তো এভাবেই নামটা আসছে যে এ কি করে, যে আমার রেসপিরেটরি সিস্টেমে অনেকগুলা লক্ষণ প্রকাশ করে, যেটা খুবই তীব্র হয় এবং খুব দ্রুত ছড়িয়ে যায়। সো সেইখান থেকে এর নাম আসছিল সার্স কোভিড। এরপর খেয়াল করো মার্স কোভিড। এটা হচ্ছে 2012 সালে হয়েছিল সৌদি আরবে। সেটা হচ্ছে বাদুড় থেকে উঠে গেছে। ঠিক আছে, বাদুড় থেকে উঠে চলে গেছে, সেটার নাম ছিল মার্স। মার্স কেন? এখানে হচ্ছে তোমার দেখো রেসপিরেটরি সিনড্রোম ঠিকই আছে, বাট ME দিয়ে বুঝিয়েছে মিডল ইস্ট। কেন মিডল ইস্ট? সৌদি আরব তো মিডল ইস্টের কান্ট্রি, সেখান থেকে নাম আসছে মিডল ইস্ট। আচ্ছা, এরপরে সার্স কোভিড
টু, এটা টু কেন, এটা তো বুঝতে পারছো, কারণ সেম সিমটমসটাই যখন আবার রিটার্ন আসছে, তাহলে দেখো ধারণা করা হচ্ছে এই ভাইরাসটার সেম বাদুর বা সামুদ্রিক প্রাণী বা বন্য প্রাণী থেকে, চীনের উহান থেকে হয়েছিল, ওখানে তো মানুষ কি খায় না খায় কোনো ঠিক ঠিকানা নাই, সো যে কোনো প্রাণী থেকেই হতে পারে। ঠিক আছে, সো এখানে কেন নোভেল করোনা ভাইরাস বলতো, কারণ এটা এমন একটা ভাইরাস যেটা আগে কখনো শনাক্ত করা হয় নাই। ঠিক আছে, এরপর এখানে দেখো, এখানে তোমার নামকরণ করে ফেলেছে, 2019 নামটাও অ্যাড করেছে, যে সেটা 19-এ নতুনভাবে আসছে। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো, এইখান রোগটাকে একটু ব্যাখ্যা করলো, যে এই রোগের মধ্যে যে মানে যে সিমটমসগুলো হয়, সেই সিমটমসগুলো কিন্তু অনেক নতুনভাবে, মানে নতুন নতুন সিমটমসও কিন্তু এখানে আবির্ভূত হয়েছে। সো এই কারণে এটাকে আমরা নোভেল করোনা ভাইরাসও বলেছিলাম। এরপরে দেখো এটার নাম কেন আসছে, তুমি যখন এটা চিত্রটা দেখবা, যে করোনা ভাইরাসের গায়ে অসংখ্য স্পাইক আছে। স্পাইক মানে কি, যে কাটা 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 আছে, এই যে দেখতে পাচ্ছ, যেগুলো হচ্ছে তোমার স্পাইক, এবং এই স্পাইকগুলা কি দিয়ে তৈরি, স্পাইকগুলা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, সো এই জিনিসটাই বলো যে এখানে কি থাকে, অনেক স্পাইক থাকে যা প্রোটিন দিয়ে তৈরি। এরা কি করে তোমরা জানো কিনা জানি না, একটা ভাইরাস বা একটা মানে একটা প্যাথোজেন সে মানুষকে বা কাউকে আক্রমণ করবে কিনা, এটা ডিপেন্ড করে কিন্তু তাদের ইন্টারেকশনের উপর, তাদের রিসেপ্টরের উপর। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি একটা বিয়ে বাড়িতে যাব, আমি ডিপেন্ড করবে আমি সেই দরজা দিয়ে ঢুকতে পারবো কিনা, দরজায় যারা রিসেপশনে বসে আছে তাদের সাথে আমার কিরকম ইন্টারেকশন হয়। তারা এমনও হইতে পারে আমাকে ঝাঁটায়ে বের করে দিবে, এমনও হইতে পারে তারা আমাকে সাদরে আমন্ত্রণ জানাবে। সো এটা ডিপেন্ড করছে তার রিসেপ্টরের উপর। সো এরা কি করে, এই স্পাইক প্রোটিন দিয়ে মানুষের প্রোটিনের সাথে সে বন্ধুত্ব করে দেহের কোষে প্রবেশ করে, এবং প্রবেশ করে হচ্ছে ওই ডিএনএ কে নিয়ন্ত্রণ নিয়ে সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, সো এখানে হচ্ছে কোভিড-19টা কেন আসছে, 19টা আসছে হচ্ছে তোমার 19 সাল থেকে। তাইলে এখানে দেখো কোভিডের সিও থেকে করোনা, ভাইরাসের আসছে ভাইরাস, আর ডিজিজ থেকে ডিজিজ, আর 19 তো 19, তাহলে কোভিড নামকরণ হয়েছে করোনা ভাইরাসের নাম থেকে, কো ভাইরাল দিয়ে হচ্ছে ভি, আর ডি দিয়ে হচ্ছে ডিজিজ, 19 হচ্ছে তার সংখ্যা, কখন হচ্ছে সে সংক্রমিত হয়েছে। এরপর এখানে একটা জিনিস একটু খেয়াল করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19কে প্যান্ডেমিক বা বৈশ্বিক মহামারী হিসেবে 11 মার্চ 2020 তারিখে ঘোষণা করেন। একটা জিনিস একটু উল্লেখ করে দেই আপু, এন্ডেমিক, অ্যাপিডেমিক, প্যান্ডেমিক। একটা জিনিস চিন্তা করো, এন্ডেমিক মানে কি, এন্ডিং মানে এন্ডো মানে কি, এন্ডো মানে হচ্ছে ভিতরে। তাহলে খেয়াল করে দেখো, যখন একটা অসুখ একটা নির্দিষ্ট জায়গার ভিতরে থাকে, যেমন ধরো বাংলাদেশে এরকম কিছু রোগ আছে, যেমন ম্যালেরিয়া পার্বত্য অঞ্চলে হয়, কালা জ্বর ময়মনসিংহ এরিয়াটাতে হয়, ঠিক আছে, ডেঙ্গু ঢাকা এরিয়ায় বেশি বেশি হয়। তাহলে খেয়াল করো, যে অসুখটা একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ, সেইটাকে আমরা বলি হচ্ছে এন্ডেমিক। যেমন মধ্যপ্রাচ্যের যে মার্চটা ছিল, সেটা ওই এরিয়ায় থাকতো, ওই এরিয়ায় ছড়াইতো। এপিডেমিক মানে হচ্ছে, ধরো বিষয়টা হচ্ছে এরকম, সেটা একটা রোগ, সেই রোগটা শুধু চট্টগ্রামে হওয়ার কথা, সেটা চট্টগ্রাম থেকে ঢাকায় ছড়াই গেছে, বা চট্টগ্রাম থেকে বাংলাদেশে ছিল, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ছড়াই গেছে, তার মানে যেই এরিয়ায় থাকার কথা ছিল তার বাইরে চলে গেছে, তাহলে সেটা হয়ে যাবে এপিডেমিক। ঠিক আছে, সো এপিডেমিক মানে সে তার নর্মাল রেঞ্জ থেকে বের হয়ে গেছে। আর প্যান্ডেমিক মানে হচ্ছে ডেঞ্জারাস মানে হচ্ছে কোভিড যেরকম কোনো দেশ ছিল যেখানে কোভিড হয় নাই, মানে পুরো পৃথিবীতে তছনছ করে ফেলেছে। প্যান্ডেমিক মানে সে যখন একটা নির্দিষ্ট এরিয়া ছাড়খাড় করে পুরা এরিয়ায় ছড়ায় যায়, তখন সেটাকে আমরা প্যান্ডেমিক বলি। সো খেয়াল করে দেখো, এই হিসাব করলে আমাদের কোভিড-19টা ছিল প্যান্ডেমিক। তাহলে এখানে বলা হয়েছে যে এন্ডেমিক হচ্ছে মার্স, এপিডেমিক হচ্ছে তোমার ইবোলা ভাইরাস, আর প্যান্ডেমিক হচ্ছে তোমার এই কোভিড-19 ভাইরাস। আচ্ছা, সো এখন আমরা একটু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, সবাই আমাকে হচ্ছে এখানে অ্যান্সার করে দিবা। আজকের ক্লাস থেকে আমরা যেগুলো পড়েছি ওইগুলো আমরা হচ্ছে সুন্দর করে দেখব। দেখো এখানে প্রথম প্রশ্ন আসছে যে নিচের কোনটা গোলাকার ভাইরাস। আমি যদি ভাইরাসের ওইখানে স্ট্রাকচারগুলো চিন্তা করি, একটু মনে করো তো, টিএমভি ছিল তোমার দণ্ডাকার ভাইরাস, তাই না? এরপর দেখো টি টু ফাজ তোমার কেমন ছিল, টি2ফাজ ছিল তোমার ব্যাঙাচি আকার, তাই না? এরপর ইবোলা সম্পর্কে তো তুমি জানো যে ইবোলা হচ্ছে এরকম একটা টাইপের ভাইরাস,
তাহলে বাকি থাকলো কি এইচআইভি। আমরা বাচ্চাকালে এইচআইভির চিত্র যদি দেখো তখন খেয়াল করবা তোমার কোভিডটা যেরকম গোল্টু ভাইরাস, এইচআইভিটাও সেরকম গোল্টু ভাইরাস। তাহলে এইখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে, আচ্ছা আপু এইটা আমি কেমনে পারতাম? কারণ তুমি ইবোলা ভাইরাসটা যেরকম সিলিন্ডার কৃতির পড়েছো ক্লাসিফিকেশনে, টিএমভি এবং টি2 ফার্স্টে তো তুমি অলরেডি এঁকে ফেলেছো, সো এখানে অ্যান্সার কি হবে? এইচআইভি। আচ্ছা, সো আমাকে একটু বলো কে কে এইটা পারতা, কার কার অ্যান্সার হয়েছে আমাকে জানাও যে কার কার অ্যান্সার হয়ে গেছে। সেকেন্ড প্রশ্নটা দেখো, নিচের কোনটি ঘনকাকৃতির ভাইরাস? এটাও পারবা। আচ্ছা, এরপর দেখো নিচের কোন ভাইরাসটি দণ্ডাকার? এই পড়াটা কিন্তু আমাদের আজকের ক্লাসের সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে, এই পড়াটা আমাদের আজকের ক্লাসের সাথে সংশ্লিষ্ট। দণ্ডাকার ভাইরাস হচ্ছে আমরা জানি, সবাই অ্যান্সার করে ফেলো, এটা হচ্ছে আমাদের টিএমভি। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে নিচের কোন ভাইরাসটি পাউরুটি আকৃতির? এটাও আমরা জানি, টিএমভির স্ট্রাকচারও জেনে ফেলেছি, সে হচ্ছে তোমার কি আকৃতির, সে টি2 ফার্স্ট হচ্ছে তোমার ব্যাঙাচি, এইচআইভি তোমার গোলাকার, টিএমভি তোমার দণ্ডাকার। তাহলে বাকি থাকলো কে? ভ্যাকসিনিয়া। তার মানে খেয়াল করো তুমি পড়েছো একটা জিনিস, বাট এটা থেকে কিন্তু তুমি ওই নলেজটা কাজে লাগায় কঠিন একটা প্রশ্নের অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, এরপর দেখো ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আজকে আমরা যে ভাইরাসগুলো পড়েছি এখান থেকে কিন্তু তুমি এটা অ্যান্সার করতে পারবে। অনেকে ভাবে যে আপু আপনি আমাকে কি প্রশ্ন দিয়েছেন, আপনি তো এগুলো পড়ার নাই। বাট দেখো আজকের নলেজ থেকে ডিএনএ এবং আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে। আজকে আমরা 3টা ভাইরাস পড়েছি, কার মধ্যে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড চিন্তা করো। আমাদের প্রথমে ছিল টিএমভি আরএনএ ভাইরাস, টি2 ডিএনএ ভাইরাস, কোভিড আরএনএ ভাইরাস। মানে হয় আরএনএ অথবা ডিএনএ, তার মানে আর ডিএনএ এবং আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড একসাথে থাকে না, হয় অথবা মানে আলাদা আলাদা যে কোনো একটা থাকে। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমরা কি কি পড়েছি, অনেক কিছুই পড়ে ফেলেছি। আমি তোমাদেরকে আবার ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দিচ্ছি যে আজকের ক্লাসে আমরা ভাইরাসের গঠন সম্পর্কে পড়েছি, তাই না? একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি চিন্তা করি, টিএমভির কথা পড়েছি, সেটা কি ছিল? একটা এরকম দণ্ডাকৃতির ভাইরাস ছিল। দৈর্ঘ্য ছিল কত? প্রস্থের 17 গুণ, তাই না? দৈর্ঘ্য ছিল 280 থেকে 300 ন্যানোমিটার, প্রস্থ হচ্ছে 15 থেকে 18 ন্যানোমিটার। এবং এখানে যেটা বললাম যে যে কোনো একটা ভাইরাসের কেন্দ্রে থাকে নিউক্লিক বস্তু, চারপাশে থাকে ক্যাপসিড। তাহলে এর বাইরেও একটা কি ছিল? ক্যাপসিড ছিল। এবং ক্যাপসিডের মধ্যে এরকম আঙুরের থোকার মতো কি ছিল? ক্যাপসোমিয়ার ছিল, তাই না? ক্যাপসোমিয়ার গুলো ছিল আঙুরের থোকার মতো, সংখ্যা হচ্ছে 2130 থেকে 2200টা। এরপর এখানে খেয়াল করো, এখানে যেটা বললাম যে প্রত্যেকটা ক্যাপসোমিয়ার, আমরা জানি প্রত্যেকটা ক্যাপসোমিয়ার হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। আর প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। আর অ্যামাইনো অ্যাসিড সংখ্যা হচ্ছে 158টা। মাঝখানে কি ছিল? মাঝখানে একটা একসূত্রক, এরকম একসূত্রক একটা ডিএনএ আরএনএ ছিল। আরএনএর প্রধান, আমরা জানি আরএনএ ডিএনএর প্রধান উপাদান হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 6500টা। এরপর এখানে তুমি যদি ফুল ইয়াটা চিন্তা করো, এর আরএনএটা ছোট, ফুল প্রোটিন আবরণটা বড়। সো প্রোটিনের সংখ্যা ছিল মানে প্রোটিনের সংখ্যা হচ্ছে 95% বা 95 ভাগ। এর আণবিক ওজন কত? আরএনএর আণবিক ওজন কত? এবং প্রত্যেকটা সেপারেট ক্যাপসোমিয়ারের আণবিক ওজন কত? সো এই আণবিক ওজনগুলো জাস্ট সংখ্যা মাথায় রাখবা। আচ্ছা, সো এই ছিল আমাদের কি? এই ছিল হচ্ছে আমাদের সেই টিএমভি ভাইরাসের গঠন। তাহলে তোমার যদি আঁকতে হয়, তুমি প্রথমে হচ্ছে এইভাবে কি করবা? এইভাবে হচ্ছে স্কোরটা এঁকে ফেলবা। এরপরে হচ্ছে কোরের চারপাশে এইভাবে একবার দিলা, এরপর আরেকটা আঙ্গুরের থোকা দিবা, এরপর আরেকটা আঙ্গুরের থোকা দিবা, এভাবে করে করে একটা দণ্ডাকার আকৃতি এঁকে ফেলবা। ঠিক আছে, এবং লিখে দিবা এটা হচ্ছে তোমার আরএনএ, এগুলো হচ্ছে তোমার ক্যাপসিড, এবং সিঙ্গেলটা হচ্ছে তোমার ক্যাপসোমিয়ার। আচ্ছা, এরপর এখানে আমরা কি পড়েছি? এখানে আমরা হচ্ছে ফাজ সম্পর্কে পড়লাম। ফাজ কি? ফাজ মানে হচ্ছে খাওয়া, ভক্ষণ করা। এদের নাম কেন ফাজ আসছে? এরা হচ্ছে মানে নামে ভাইরাস, ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিয়া আছে, বাট সে খায় আসলে ব্যাকটেরিয়াকে, এবং সে লাইটিক চক্র সম্পন্ন করে ব্যাকটেরিয়াটাকে একদম তছনছ করে ফেলে। ঠিক আছে, এরপর এখানে দেখো ফাজের নামকে মানে নামকরণগুলো পড়েছি। ফাজকে করেছেন ফেলিক্স, টি2কে করেছেন টর্ট। ঠিক আছে, একদম শর্টকাট নামকরণ পড়লাম। এরপর হচ্ছে দেখো আমরা হচ্ছে এটা সম্পর্কে পড়লাম, এটা অনেক সর্বাধিক পরিচিত ভাইরাস। কেন এটা সর্বাধিক পরিচিত ভাইরাস? কারণ এই আমার শত্রু বন্ধু, তার মানে এটার মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াকে মারতে পারি, সো এই কারণে সে আমাদের বন্ধু। তার কি ছিল? তার দুইটা পার্ট ছিল, মাথা এবং লেজ। মাথাটা কি ছিল? মাথা ছিল ষড়ভুজাকৃতির, স্ফীত মানে মাথা মোটা, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ভিতরে তোমার ডিএনএ সূত্রক থাকে, এটা কতটা নিউক্লিওটাইড দিয়ে তৈরি এবং ডিএনএর দৈর্ঘ্য কত। এরপর আমরা যদি দেখি এখানে তোমার মানে মাথার যে ক্যাপসিড, সেই ক্যাপসিডের
আমাদের ক্যাপসোমিয়ারের সংখ্যা কত এবং জিন কয়টা থাকে, ম্যাক্সিমাম জায়গা ফাঁপা এবং তার ওজন কত %। লেজেরটা যদি চিন্তা করি, লেজ হচ্ছে সরু একটা অংশ, দৈর্ঘ্য কত, তার ব্যাস কত, কলার আছে, নিচে তোমার কি থাকে, নিচে তোমার একটা বেস প্লেট থাকে, এখানে তোমার কি থাকে, স্পাইক থাকে, স্পর্শক তন্তু থাকে। স্পর্শক তন্তুর সংখ্যা হচ্ছে 6টা এবং এখানে কোনো নির্দিষ্ট কোষীয় অঙ্গাণু থাকে না। এরপর এখানে আমরা কি করলাম, চিত্রগুলো আঁকলাম। আঁকার পর আমরা হচ্ছে কোভিড-19 সম্পর্কে জানলাম যে কোভিড-19 এর নামটা কিভাবে আসে। সে একটা এনভেলাপ ভাইরাস, তার নাম আসছে করোনা থেকে, করোনা মানে মুকুটের মতো। এরপর সে কেমন থাকে, সে গোলাকৃতির হয়, কোনো খণ্ড থাকে না, একসূত্রক থাকে, আরএনএ থাকে। এরপর দেখো এখানে আমরা হচ্ছে 3টা জুনোটিক ভাইরাসের নাম পড়লাম, সার্স, মার্স, সার্স-2। কোনটা কোন জায়গা থেকে আসছে, কোনটার নামের ফুল ফর্ম কি। আচ্ছা, এরপর এখানে আমরা আর কিছু পড়ি নাই, স্পাইকের কথা পড়লাম। এরপর হচ্ছে আমরা কোনটা এন্ডেমিক, কোনটা এপিডেমিক, কোনটা প্যান্ডেমিক, এটা। আচ্ছা, আমি ফিগারটা একটু দেখাই ফেলি, খেয়াল করে দেখো। এইটা হচ্ছে তোমার কোভিড ভাইরাস। তাহলে কোভিড ভাইরাসের এইখানে তোমার কি, এই যে এইটা হচ্ছে তোমার, এই অংশটা হচ্ছে তোমার কি, এটা তোমার হচ্ছে নিউক্লিয় প্রোটিন, তাই না, নিউক্লিয় ক্যাপসিড এবং প্রোটিন। তার মানে এখানেই তোমার মেইন সেন্টার। এরপর খেয়াল করো, এই যেহেতু একটা এনভেলাপ থাকে, এর বাইরে হচ্ছে তোমার এই অংশটুকু এনভেলাপ, এবং এখান থেকে তোমার কি বের হয়, কিছু প্রোটিন বের হয়। যে ব্লু কালারের দেখছো, এগুলো তোমার এনভেলাপের প্রোটিন, মানে যেগুলো এনভেলাপে থাকে। এটা তো তোমার লিপিড মেমব্রেন ছিল, আর এখানে কিছু তোমার স্পাইক থাকে, এই মানে একটা গোল্লা আঁকবা। তাহলে এই যে দেখো, এই যে ব্লু কালারের এগুলো যে দেখা যাচ্ছে, এগুলো সবগুলো কিন্তু তার সেই স্পাইক। এই স্পাইক বা মুকুট থাকার কারণেই কিন্তু তার নামকরণ করা হয়েছে করোনা। আর এখানে যে তোমার ব্লু ব্লু দেখতে পাচ্ছ, ব্লুগুলার হচ্ছে তোমার মেমব্রেন প্রোটিন, তাই না, মেমব্রেন থেকে আসছে। আর সাদাটা হচ্ছে তোমার এনভেলাপ প্রোটিন, এনভেলাপ থেকে আসে। দেখো, এনভেলাপ প্রোটিন শুরু হয়েছে কিন্তু এনভেলাপ থেকে, বাট মেমব্রেন প্রোটিন শুরু হয়েছে মেমব্রেন থেকে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ভাইরাসের গঠনজনিত পড়া। তোমরা আমাকে বলো, কারো যদি কোনো কনফিউশন থাকে এখানে জানিয়ে দাও। ঠিক আছে, যদি কনফিউশন না থাকে ক্লাসটা কিন্তু এখানে শেষ করব। সবাই আপুকে অবশ্যই জানাবা ভাইরাসের গঠন যদি আসে, এই গঠন রিলেটেড সিকিউ তোমরা অ্যান্সার করতে পারবা কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।